এত রাতে এখানে কি করছো তুমি? আমার যা ইচ্ছা আমি তাই করব, আপনার তাতে কি? আমার কি মানে তুমি ভুলে যাচ্ছ তুমি এখন কোথায় আছো আর কার সামনে দাঁড়িয়ে আছো? একদম ভুলিনি। আপনি হলেন আমার সেই খিটখিটে প্রফেসর যে শুধু বকতে জানে। আর কিছু জানি না, তাই না? আজ দেখাচ্ছি আমি আর কি কি জানি। এই একদম কাছে আসবেন না বলছি। আয়ান ধীর পায়ে নদীর দিকে এগিয়ে যায়। ঘরের নিভু নিভু আলোতে আয়ানের চোখে এক অদ্ভুত নেশা। নদী একটু একটু করে পিছিয়ে যায় আর একসময় দেয়ালের সাথে পিঠ ঠেকে যায়। আয়ান তার দুই হাত নদীর মাথায় দুই পাশে দেয়ালে ভর দিয়ে নদীকে নিজের মাঝে বন্দি করে ফেলে। নদীর শ্বাস দ্রুত হতে থাকে। আয়ানের গরম নিঃশ্বাস নদীর মুখে এসে পড়ে। কেউ চলে আসবে তো, সরুন না। কেউ আসবে না, সবাই ঘুমাচ্ছে আর এটা আমার বেডরুম। আমার বউয়ের কাছে আসার জন্য আমার কারো পারমিশন লাগবে না। আয়ান নদীর ঠোঁটের খুব কাছে নিজের ঠোঁট নিয়ে যায়। নদীর চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসে। আয়ান নদীর কপালে একটা গাঢ় চুমু খায়। তারপর আস্তে আস্তে নিচে নেমে নদীর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। নদী প্রথম প্রথম একটু বাধা দিলেও পরে আয়ানের এই গভীর ভালোবাসার কাছে হার মানে। বেশ কিছুক্ষণ পর আয়ান নদীকে ছেড়ে দেয়। নদী লজ্জায় লাল হয়ে আয়ানের বুকে মুখ লুকায়। আয়ান নদীকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে, যেন সে তার পুরো পৃথিবী পেয়ে গেছে। সকালের মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে আয়ানের মুখে পড়ে। আয়ান চোখ খুলে দেখে নদী তার বুকের উপর মাথা রেখে অঘোর ঘুমাচ্ছে। আয়ান মুগ্ধ হয়ে নদীর মায়াবী মুখের দিকে তাকিয়ে থাকে। নদীর এলোমেলো চুলগুলো সরিয়ে দেয়। আয়ান তারপর আস্তে করে নদীকে বিছানায় শুয়ে দেয়, ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর নদী ধরফর করে উঠে বসে। আজ ভার্সিটি তার প্রথম দিন, আর প্রথম ক্লাসটাই হচ্ছে খিটখিটে লোকটার। নদী তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নামে। ডাইনিং টেবিলে সবাই বসে আছে। নদী, ও নদী, জলদি আয়, ভার্সিটি যাওয়ার সময় হয়ে গেছে। আসছি মা, আর একটু সময় দাও। কি রে মা, আজ তোর প্রথম দিন না ভার্সিটিতে? সাবধানে যাবি আর কোনো দুষ্টমি করবি না, হ্যাঁ? ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না। বাবা, আমি নদীকে নামিয়ে দিয়ে আসবো। আমার অফিসের পথেই তো। এদিকে রহিম নদীর বড় ভাই, সে নদীকে খুব আদর করে। নদী তাড়াতাড়ি নাস্তা শেষ করে রহিমের সাথে বেরিয়ে পড়ে। ভার্সিটিতে পৌঁছে নদী তার বন্ধু রিয়া আর সিয়ামের সাথে দেখা করে। কি রে দোস্ত, কেমন আছিস? তোর জন্য কতক্ষণ ধরে ওয়েট করছি। আর বলিস না, আজ ওই প্রফেসরের ক্লাস ভেবেই আমার ভয় লাগছে। কাল রাতে যা রাগিয়েছে ওনাকে। আর ওই প্রফেসর নাকি খুব রাগী, সবাইকে ফেল করিয়ে দেয়। তুই ওনাকে রাগাতে গেলি কেন? তোরা কি সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকবি? চল ক্লাসে যাই, দেরি হলে স্যার আর ঢুকতে দেবে না। জয়া নদীর আরেক ভালো বন্ধু। চারজন মিলে তাড়াহুড়ো করে ক্লাসের দিকে হাঁটা শুরু করে। এমন সময় পেছন থেকে কেউ একজন গলা খাকারি দেয়। চারজনই চমকে পেছনে তাকায়, দেখে স্বয়ং আয়ান দাঁড়িয়ে আছে। তার সাথে আরেকজন স্যার আছেন, নাম হাসান। ক্লাস শুরুর হওয়ার সময় পেরিয়ে গেছে আর তোমরা এখানে আড্ডা দিচ্ছ। ক্লাসে চলো সবাই। আরে আয়ান, ছাড়ো না, ওরা তো নতুন, একটু সময় দাও মানিয়ে নিতে। নিয়ম সবার জন্য সমান। ক্লাসে গিয়ে বসো তোমরা। নদী আয়ানের দিকে একবার আর চোখে তাকিয়ে দ্রুত ক্লাসে ঢুকে যায়। আয়ান ক্লাসে ঢুকে পড়ানো শুরু করে, কিন্তু তার নজর বারবার নদীর দিকে চলে যাচ্ছিল। নদী ভয়ে মাথা নিচু করে খাতা দেখছিল। এমন সময় নদীর পাশে বসা রাতুল নামের একটি ছেলে নদীর সাথে কথা বলার চেষ্টা করে। হাই, আমি রাতুল। তুমি তো নতুন, তাই না? হ্যাঁ, আমি নদী। লাস্ট বেঞ্চে কি কথা হচ্ছে? ওখানে রাতুল, তুমি উঠে দাঁড়াও। আয়ানের ধমকে পুরো ক্লাস শান্ত হয়ে যায়। রাতুল ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। নদীও ভয়ে কাঁপতে থাকে। আয়ান সোজা হেঁটে তাদের কাছে চলে আসে। আয়ানের চোখে রাগে জ্বলছে। ক্লাসে বসে গল্প করার জন্য আসছো নাকি পড়াশোনা করতে? বেরিয়ে যাও ক্লাস থেকে। স্যার, সরি স্যার, আর হবে না। আমি একবার যা বলি তাই করি। গেট আউট। রাতুল মাথা নিচু করে ক্লাস থেকে বেরিয়ে যায়। নদী ভয়ে ঘামতে থাকে। আয়ান নদীর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। তার চোখে অদ্ভুত এক অধিকার বোধ আর রাগ। নদী বুঝতে পারে আয়ান রাতুলের সাথে কথা বলাটা একদম পছন্দ করেনি। আর কেউ যদি ক্লাসে কথা বলে তার অবস্থাও রাতুলের মতো হবে। মন দিয়ে ক্লাস করো।
এদিকে ক্লাস শেষে সবাই বেরিয়ে যাওয়ার পর আয়ান নদীকে ইশারা দাঁড়াতে বলে। সবাই চলে গেলে আয়ান দরজাটা বন্ধ করে দেয়। নদী ভয়ে এক পা পিছিয়ে যায়। আয়ান নদীর কাছে এসে তার হাত শক্ত করে চেপে ধরে। লাগছে তো, ছাড়ুন, কেউ দেখে ফেলবে। দেখুক, সবাই জানুক তুমি আমার বউ। ওই ছেলেটার সাথে কি কথা হচ্ছিল তোমার? আমি তো নিচ থেকে কথা বলিনি, ও আমাকে নাম জিজ্ঞেস করছিল শুধু। আর কেউ তোমার নাম জিজ্ঞেস করলে তুমি তার সাথে কথা বলবে। তুমি শুধু আমার, এই কথাটা যেন মাথায় থাকে। আয়ান নদীর কোমর পেঁচিয়ে ধরে তাকে নিজের খুব কাছে টেনে নেয়। নদীর সারা শরীর কাঁপতে থাকে। আয়ান নদীর কানের কাছে ফিসফিস করে বলে, আজ রাতে তোমার শাস্তি পাওনা রইল। তৈরি থেকেও পিচ্ছি বউ। আমাকে ছেড়ে দিন, ওদিকে রিয়া আর জয়া আমাকে খুঁজবে। খুঁজলে খুঁজুক, তুমি আমার বউ, তোমার সব দায়িত্ব আমার। এদিকে আয়ান নদীর গাল ধরে নিজের দিকে ঘোরায়। নদীর চোখ ছলছল করছে ভয় আর উত্তেজনায়। আয়ান নদীর ঠোঁটে আলতো করে একটা চুমু খায়। নদী চোখ বন্ধ করে ফেলে। আয়ানের হাতের বাঁধন আরো শক্ত হয়। সে নদীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথা বলে, আজ রাতে তৈরি থেকো, তোমার অবাধ্য হওয়ার শাস্তি আমি খুব ভালোভাবে দেব। আমি কি করেছি? ওই ছেলেটা তো নিজে এসে কথা বলছিল। তুমি কেন ওর দিকে তাকিয়েছিলে সেটাই আমার রাগ। তুমি শুধু আমার দিকে তাকাবে, শুধু আমাকে দেখবে। আয়ান নদীকে ছেড়ে দেয়। নদী এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। তার বুক ধরফর করছে। ভার্সিটির করিডোর দিয়ে হাঁটার সময় রিয়া আর জয়া তাকে ডেকে থামায়। সিয়ামও ওদের সাথে আছে। কিরে, তুই কোথায় ছিলিস? স্যার তোকে কি বললো? কিছু না, এমনি পড়াশোনা নিয়ে বকলেন। এই প্রফেসরের তো মাথা খারাপ, এত বকে কেন কে জানে। বাদ দে, চল ক্যাফেটেরিয়াতে যাই, খুব খিদে পেয়েছে। চার বন্ধু মিলে ক্যাফেটেরিয়ার দিকে যায়। সেখানে গিয়ে তারা একটা টেবিলে বসে। এমন সময় ভার্সিটির এক সিনিয়র ভাই জিশান তাদের টেবিলে আসে। জিশান খুব হ্যান্ডসাম আর মেয়েদের মাঝে খুব জনপ্রিয়। হ্যালো জুনিয়র্স, তোমরা তো নতুন, আজ দেখলাম প্রথম ক্লাস করলে। হ্যাঁ ভাইয়া, আজই প্রথম। তা এই মিষ্টি মেয়েটার নাম কি? জিশান নদীর দিকে তাকিয়ে মুচকি হাসে। নদী একটু অস্বস্তিতে পড়ে যায়। রিয়া নদীর হাত ধরে রাখে। আমার নাম নদী। বাহ, খুব সুন্দর নাম, নদী। আমি জিসান, কোনো দরকার হলে আমাকে বলবে, আমি থার্ড ইয়ারে পড়ি। এমন সময় ক্যাফেটেরিয়ার দরজা আয়ান এসে দাঁড়ায়। তার সাথে আরেকজন স্যার তারেক আয়ানের চোখে সোজা নদীর টেবিলের দিকে যায়। জিশানকে নদীর সাথে হাসি মুখে কথা বলতে দেখে আয়ানের মাথায় রক্ত উঠে যায়। কিরে আয়ান, ওদিকে কি দেখছিস? চল কফি খাই। তুই কফি নে, আমি আসছি। আয়ান লম্বা লম্বা পা ফেলে নদীর টেবিলের দিকে এগিয়ে যায়। আয়ানকে আসতে দেখে সিয়াম আর রিয়া ভয়ে সিটিয়ে যায়। জিশানও একটু অবাক হয়। এখানে কি হচ্ছে? ক্লাস নেই তোমাদের? স্যার, ওদের তো ক্লাস শেষ, তাই একটু পরিচিতি হচ্ছিলাম। পরিচিত হওয়ার জন্য ভার্সিটি না, পড়াশোনার জন্য, সেটা মনে রেখো। আর তুমি নদী, তুমি এখানে কি করছো? বাড়ি যাওনি এখনো? এই তো স্যার, এক্ষুনি যাব। এখনই যাও। আর জিসান, তুমি তোমার ক্লাসে যাও। এদিকে জিশান একটু বিরক্ত হয়ে চলে যায়। আয়ান নদীর দিকে এমন ভাবে তাকায় যেন তাকে ভস্ম করে দেবে। নদী মাথা নিচু করে নিজের ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। চল দোস্ত, আমরাও যাই। নদী বন্ধুদের বিদায় জানিয়ে ভার্সিটির বাইরে আসে। রহিম ভাইয়া আজ আসেনি, তাই তাকে একটা রিক্সা করে ফিরতে হবে। হঠাৎ একটা কালো গাড়ি এসে নদীর সামনে থামে। গাড়ির কাছ নামতেই নদী দেখে আয়ান বসে আছে। উঠে বসো। না, আমি রিক্সায় চলে যাব। আমি দ্বিতীয়বার কোনো কথা বলি না নদী, চুপচাপ গাড়িতে ওঠো, নইলে এখানেই তোমাকে কোলে তুলে নেব। এদিকে নদী ভয়ে ভয়ে গাড়ির পেছনে সিটে গিয়ে বসে। আয়ন গাড়ি চালানো শুরু করে। সারা রাস্তা কেউ কোনো কথা বলে না। আয়নের চোয়াল শক্ত হয়ে আছে। নদী বুঝতে পারছে আজ রাতে বড় কোনো বিপদ আছে। কিরণ, আজ এত দেরি হলো যে? আর নদীমা, তুমি কি আজ ওর ক্লাসেই ছিলে? হ্যাঁ মা, আজ ওনার ক্লাস ছিল। আয়ান বৌমাকে এত বকাবকি করিস না, ও ছোট মানুষ। আমি ওকে বকি না বাবা, ও নিজে অবাধ্য হয়। এদিকে আয়নের বাবা কবির সাহেব খবরের কাগজ পড়ছিলেন। শালা বেগম নদীর শাশুড়ি খুব ভালো মানুষ। তিনি নদীকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। এমন সময় আয়নের ছোট ভাই নিলয় আর তার বান্ধবী সাদিয়া ড্রয়িং রুমে আসে। ভাইয়া, এসে গেছিস? ভাবি আজ নাকি ভাইয়া ক্লাসে খুব বকেছে তোমাকে।
হ্যাঁ, নদী ভার্সিটিতে সবাই বলা বলি করছিল প্রফেসর আয়ান নাকি এক ছাত্রকে বের করে দিয়েছে। নদী একটু হাসার চেষ্টা করে, কিন্তু তার গলা শুকিয়ে আসছে। আয়ান সোজা নিজের ঘরের দিকে চলে যায়। নদীও সবার সাথে কথা বলে আস্তে আস্তে ঘরের দিকে যায়। ঘরে ঢুকতেই নদী দেখে আয়ান শার্টের বোতাম খুলছে। আয়ানের পেশিবহুল শরীর থেকে নদীর বুক কেঁপে ওঠে। সে চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর দেখে ঘরের ভেতর মিনা খালা খাবার দিয়ে গেছে। ভাবিমণি, ভাইয়া বলল এখানেই খাবার দিয়ে যেতে, তোমরা খেয়ে নিও। ঠিক আছে খালা, আপনি যান। এদিকে মিনা খালা চলে গেলে আয়ান দরজাটা ভেতর থেকে লক করে দেয়। নদীর দিকে সে এমন ভাবে এগিয়ে আসে যেন এক ক্ষুধার্ত বাঘ তার শিকারের দিকে এগিয়ে যাচ্ছে। নদী ভয়ে বিছানার কোনায় গুটিসুটি মেরে বসে। খুব তো হাসাহাসি হচ্ছিল জিসানের সাথে, তাই না? আমি তো হাসিনি, ও নিজে এসে কথা বলছিল। তুমি উঠে চলে আসতে পারোনি? তোমার সাহস কিভাবে হয় অন্য ছেলের চোখের দিকে তাকিয়ে কথা বলার? এদিকে আয়ান নদীর হাত ধরে এক হ্যাচকায় তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। নদীর নরম শরীর আয়ানের শক্ত বুকের সাথে লেপ্টে যায়। আয়ান নদীর ঘাড়ে মুখ গুজে দেয়। নদীর সারা শরীরে বিদ্যুৎ খেলে যায়। উফ, ছাড়ুন, লাগছে তো। লাগার তো এখনো কিছুই শুরু হয়নি। আজ সারা রাত আমি তোমাকে বোঝাবো তুমি কার সম্পত্তি। এদিকে আয়ান নদীর ঘাড়ে পাগলের মতো চুমু খেতে শুরু করে। তার দাঁতের হালকা কামড়ে নদীর ঘাড় লাল হয়ে যায়। নদী ব্যথায় আর সুখে চোখ বন্ধ করে ফেলে। আয়ান নদীর কাপড় ধরে টান দেয়। প্লিজ আয়ান, এমন করবেন না, কেউ শুনে ফেলবে। কেউ শুনবে না, এই ঘর সাউন্ড প্রুফ। আজ তোমার কোনো কথা আমি শুনবো না। আয়ান নদীকে পাজাগলা করে কোলে তুলে নেয়। তারপর তাকে বিছানায় ছুঁড়ে ফেলে আয়ান নিজের শার্ট খুলে ফেলে। নদীর গায়ের উপর উঠে আসে। নদীর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এটা কোনো সাধারণ চুমু ছিল না, এটা ছিল তীব্র অধিকারবোধ আর ভালোবাসা। নদী প্রথমে একটু বাধা দিলেও আয়ানের উত্তেজনার কাছে সে নিজেকে সঁপে দেয়। আমি তোমাকে কতটা ভালোবাসি তুই জানো না নদী, তুই শুধু আমার। আমিও আপনাকে অনেক ভালোবাসি আয়ান। আয়ান নদীর সারা মুখে গলায় চুমুর বন্যা বইয়ে দেয়। তাদের শরীরের উত্তাপে ঘরের পরিবেশ ভারী হয়ে ওঠে। আয়নের হাতের ছোঁয়ায় নদীর শরীর ধনুকের মতো বেঁকে যায়। সে আয়নের চুল খামচে ধরে। তাদের দুজনের মিলনে তাদের অন্ধকার আরো গভীর হয়। দীর্ঘক্ষণ পর আয়ন ক্লান্ত হয়ে নদীর পাশে শুয়ে পড়ে। নদীকে নিজের বুকের উপর টেনে নেয়। আর কখনো কোনো ছেলের দিকে তাকাবে না, আমি কিন্তু খুন করে ফেলবো। আমি কারোর দিকে তাকাবো না, শুধু আপনাকে ভালোবাসবো। নদীর কথায় আয়ন মুচকি হাসে। নদীর কপালে একটা দীর্ঘ চুমু দেয়। তারপর তারা দুজনেই শান্তির ঘুমে তলিয়ে যায়। সকালবেলা পাখির ডাকে নদীর ঘুম ভাঙে। সে দেখে আয়ান এখনো ঘুমাচ্ছে। আয়নের ঘুমন্ত মুখটা খুব শান্ত লাগছে। নদী আয়নের গালে একটা আলতো চুমু খায়। চোখ না খুলেই নদীর কোমর জড়িয়ে ধরে। সকাল সকাল বউয়ের আদর খুব ভালো লাগছে। আপনি জেগে আছেন? ছাড়ুন, আমাকে নিচে যেতে হবে, মা খুঁজবেন। খুঁজুক, আমি এখন তোমাকে ছাড়বো না। এদিকে আয়ান নদীকে আবার নিজের নিচে চাপা দেয়। নদীর ঠোঁটে আবার একটা উষ্ণ চুমু দেয়। এমন সময় দরজায় কেউ কড়া নাড়ে। আপু, ও আপু, দরজা খোলো, আমি এসেছি। সর্বনাশ, সুমি চলে এসেছে। আয়ান ছাড়ুন আমাকে। এই মেয়েটা অসময়ে কেন আসে? ওর তো আজ আসার কথা ছিল না। সুমি নদীর খালাতো বোন, খুব চঞ্চল আর সারাক্ষণ কথা বলে। নদী তাড়াতাড়ি উঠে নিজের কাপড় ঠিক করে দরজা খোলে। সুমি ভেতরে ঢুকেই নদীকে জড়িয়ে ধরে। আপু, কেমন আছিস? দুলাভাই কেমন আছে? এই তো ভালো, তুমি কেমন আছো? আমি তো বিন্দাস আছি। আজ থেকে আমি তোমাদের এখানেই থাকবো। আমার কলেজ তো এই বাড়ির কাছেই। সুমির কথা শুনে আয়নার মাথায় হাত। সে নদীর দিকে তাকায়। নদী মুচকি হাসে। হ্যাঁ, বুঝতে পারে তার রোমান্সে এবার বড় ধরনের বাধা আসতে চলেছে। ঠিক আছে, থাকো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি রেডি হয়ে ভার্সিটি যাব। আয়ন রেডি হতে চলে যায়। নদী আর সুচি নিচে নেমে আসে। ড্রয়িং রুমে নদীর চাচা ফারুক সাহেব এসেছেন। কবির সাহেবের সাথে তার ভালো বন্ধুত্ব। কি খবর নদীমা, কেমন আছিস? শ্বশুর বাড়িতে সব ঠিকঠাক তো? জি চাচা, সব ঠিক আছে। আপনি কেমন আছেন? ভালো আছি। আয়ান কোথায়? ও ভার্সিটি যাবে না? এমন সময় আয়ান নিচে নেমে আসে। সে ফারুক সাহেবের সাথে কুশল বিনিময় করে। তারপর সকালে নাস্তা করতে বসে নাস্তার টেবিলে লিজা নামে আয়ানের এক কলিগের কথা উঠে। লিজা আয়ানকে খুব পছন্দ করে। আয়ান, আজ নাকি লিজা আমাদের বাসায় আসবে, কি যেন একটা ফাইল নিতে। হ্যাঁ মা, ও আসবে।
ওকে চা নাস্তা দিও, আমি ভার্সিটি থেকে ফিরে ওর সাথে কথা বলবো। লিজাকে? ও কেন আসবে? ও আমার সাথে পড়ায়, একটা কাজের দরকার, তাই আসবে। তুমি এত ভাবছো কেন? নদীর মনে একটু সন্দেহ দানা বাঁধে। লিজা নামটা শুনে তার কেমন যেন একটা অস্বস্তি হয়। সে আয়নের দিকে তাকিয়ে থাকে। আয়ান নাস্তা শেষ করে ভার্সিটি থেকে রওনা হয়। সুমিকে সামলে রেখো আর নিজে সাবধানে থেকো, রাতে আবার দেখা হচ্ছে। আপনিও সাবধানে যাবেন। আয়ান চলে যাওয়ার পর নদী ভার্সিটির জন্য রেডি হতে যায়। আজ তার দ্বিতীয় দিন। তার মনে অনেক প্রশ্ন। লিজাকে জিশান কি আবার বিরক্ত করবে? সুমি এসে কি করবে? সবকিছু মিলিয়ে একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এদিকে নদী ভার্সিটিতে পৌঁছানোর পর রিয়া আর জয়া তাকে ঘিরে ধরে। তারা জানতে চায় গতকাল গাড়ি করে সে কার সাথে বাড়ি ফিরেছে। নদী তাদের সব সত্যি কথা বলতে পারে না, কারণ আয়ান নিষেধ করেছে। আরে ওইটা আমার এক আত্মীয়ের গাড়ি ছিল, উনি আমাকে নামিয়ে দিয়েছেন। ও আচ্ছা, আমরা ভাবলাম কোনো হিরো বুঝি তোকে তুলে নিয়ে গিয়েছে। হিরো না ভিলেন ওই আনসার, যা রাগী বাপরে বাপ। তার গল্প করতে করতে ক্লাসের দিকে এগোয়। আজ আয়ান স্যারের ক্লাস নেই, আজ তারেক স্যারের ক্লাস। তারেক খুব মজা করে পড়ান। ক্লাসের পরিবেশ খুব হালকা থাকে। ক্লাস শেষে তারা বাইরে আসে। আরে নদী, কেমন আছো? কাল তো কথা শেষ না করে চলে গেলে। জি ভাইয়া, আমি ভালো আছি। কাল একটু তাড়া ছিল তাই। আজ তো তাড়া নেই, চলো আজ আমরা সবাই মিলে ফুচকা খাই, আমি খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া চলুন, খুব ফুচকা খেতে ইচ্ছে করছে। নদী না করতে পারলো না, কারণ তার বন্ধুরাও যেতে চাইছে। তারা সবাই মিলে ভার্সিটির গেটের বাইরে ফুচকার দোকানে যায়। জিশান নদীর দিকে বারবার তাকাচ্ছে। নদী অস্বস্তিতে এদিক ওদিক দেখছে। ঠিক তখনই আয়নের গাড়ি গেট দিয়ে বের হয়। আয়ান, কোথায় যাচ্ছিস? কি হয়েছে? তুই গাড়িতে বস, আমি আসছি। এদিকে আয়ন ফুচকার দোকানে এসে দাঁড়াতেই সবাই চমকে যায়। জিশান একটু ঘাবড়ে যায়। নদী তো ভয়ে কাঁপতে শুরু করে। এখানে কি হচ্ছে নদী? তুমি বাসায় যাওনি এখনো? এই তো স্যার, ফুচকা খেয়ে চলে যেতাম। আমি তোমাকে বলেছিলাম ক্লাস শেষে সোজা বাড়ি যেতে, আর তুমি এখানে আড্ডা দিচ্ছ কার পারমিশন নিয়ে? স্যার, আমি জোর করে ওদের আনলাম, আপনি নদীকে বকছেন কেন? তুমি চুপ থাকো। জিসান, তোমার সাথে আমার কোনো কথা নেই, আর নদী এখনই আমার সাথে গাড়িতে ওঠো। নদীর চোখে জল চলে আসে। সবার সামনে আয়ান তাকে এভাবে অপমান করবে সে ভাবেনি। রিয়া আর সিয়াম ভয়ে মুখ খুলতে পারছে না। নদী চুপচাপ মাথা নিচু করে আয়নের গাড়ির দিকে হাঁটে। একটু আস্তে চালান প্লিজ, আমার ভয় লাগছে। ভয় লাগছে তাই না? যখন ওই জিসানের সাথে দাঁত বের করে হাসছিলে তখন ভয় লাগেনি? আমি তো হাসিনি, রিয়ারা যেতে চাইলো তাই বাধ্য হয়ে গেলাম। আপনি সবার সামনে আমাকে এভাবে বকলেন কেন? কারণ তুমি আমার কথা শোনোনি। আমি তোমাকে নিয়ে পজিটিভ। আমি চাই না কোনো ছেলে তোমার আশেপাশে ঘুরঘুর করুক। গাড়ি আয়নের বাড়ির সামনে এসে সজোরে ব্রেক কষে থামে। আয়ান নদীকে হাত ধরে টেনে গাড়ি থেকে নামায়। বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে লিজাকে বসে দেখতে থাকতে দেখে নদী লিজা খুব সুন্দর করে আধুনিক পোশাক পরা মেয়ে। ও আয়ান, তুমি এসে গেছো? আমি তোমার জন্য কতক্ষণ ধরে বসে আছি। হ্যাঁ লিজা, একটু জ্যাম ছিল তাই দেরি হলো। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। এদিকে আয়ান নদীকে নিয়ে নিজেদের ঘরে চলে যায়। লিজা নদীর দিকে একটা তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকায়। নদী বুঝতে পারে এই লিজা মেয়েটা সুবিধার নয়। ঘরে ঢুকে আয়ান নদীকে বিছানা বসিয়ে দেয়। নিচে লিজা আছে, তুমি ঘরেই থাকো, তোমার নিচে যাওয়ার দরকার নেই। কেন? আমি নিজের বাড়িতে চলে যেতে পারবো না কেন? উনি কে যে ওনার জন্য আমাকে ঘরে আটকে থাকতে হবে? ও আমার কলিগ, আর তুমি ছোট মানুষ, তোমার ওসব বড়দের মাঝে যাওয়ার দরকার নেই। এদিকে আয়ান ফ্রেশ হয়ে নিচে চলে যায়। নদীর রাগে ফুঁসতে থাকে। সে কিছুতেই ঘরে বসে থাকবে না। নদীর শাড়ি চেঞ্জ করে একটা সুন্দর সালোয়ার কামিজ পরে চুলগুলো পরিপাটি করে আছড়ে নিচে নামে। আয়ান, আমি বলছিলাম কি আমাদের নেক্সট প্রজেক্টটা কিন্তু একসাথে করতে হবে। তুমি তো জানো আমি তোমার সাথে কতটা কমফোর্টেবল করি। হ্যাঁ লিজা, সেটা নিয়ে পরে কথা বলবো, এখন তুমি চা খাও। এমন সময় নদী ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। লিজা নদীকে দেখে ভ্রু কুঁচকে ফেলে। এই ছোট্ট মেয়েটা কে আয়ান? তোমার কোনো রিলেটিভ নাকি? আমি ওনার রিলেটিভ না, আমি ওনার স্ত্রী। আমার নাম নদী। নদীর কথা শুনে লিজার চোখ কপালে উঠে। আয়ান অবাক হয়ে নদীর দিকে তাকায়। সে ভাবতেই পারেনি নদী সবার সামনে এভাবে সত্যিটা বলে দেবে।
লিজা থতমত খেয়ে যায়। স্ত্রী মানে? আয়ান, তুমি বিয়ে করেছো আর আমাকে বলনি? আসলে লিজা, বিয়েটা খুব হঠাৎ করে হয়েছে, কাউকে বলার সুযোগ পাইনি। ও আচ্ছা, তা তোমার স্ত্রী তো দেখছি একদম বাচ্চা। তোমার সাথে কি আদৌ মানায়? আমাকে মানায় কি মানায় না সেটা আমার স্বামী খুব ভালো করেই জানে। আপনার সেটা নিয়ে না ভাবলেও চলবে। আপনি চা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। লিজা অপমানে লাল হয়ে যায়। সে তাড়াহুড়ো করে চা শেষ করে ফাইল নিয়ে চলে যায়। লিজা চলে যাওয়ার পর আয়ান নদীর দিকে রাগী চোখে তাকায়। তুমি নিচে কেন এলে? আমি তোমাকে মানা করেছিলাম না? কেন আসবো না? আমার বাড়িতে কে আসবে না আসবে সেটা দেখার অধিকার আমার আছে। আর ওই মেয়েটা আপনাকে যেভাবে দেখছিল আমার একদম পছন্দ হয়নি। তুমি তো দেখছি খুব জেলাস ফিল করছো। তা জিসান যখন তোমাকে দেখছিল তখন তোমার কেমন লাগছিল? নদী চুপ করে থাকে। সে বুঝতে পারে আয়ান তাকে কথার জালে আটকে ফেলেছে। আয়ান নদীর খুব কাছে এসে দাঁড়ায়, নদীর চোখে চোখ রাখে। তুমি যেমন আমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারো না, আমিও তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও। আমি জানি আপনি শুধু আমার আর আমিও শুধু আপনার। আয়ান নদীর কপালে একটা চুমু খায়, তারপর নদীকে নিজের সাথে জড়িয়ে ধরে। এত রাগ কিসে তোমার? লিজা তো এমনিতেই আসছিল। এমনিতেই এসেছিল মানে কি? আমি দেখেছি ওনার চোখের চাহনি একদম ভালো না। আপনি আর কখনো ওনার সাথে কথা বলবেন না। তুমি কি আমাকে অর্ডার দিচ্ছ পিচ্ছি বউ, নাকি এটা তোমার অধিকার খাটানো? অধিকারই তো খাটাবো। আপনি আমার স্বামী, আমি ছাড়া আপনার দিকে কেউ তাকাতে পারবে না। আয়ান নদীর কথা শুনে মুগ্ধ হয়ে যায়। সে নদীর কোমর ধরে নিজের দিকে টেনে নেয়। নদীর নরম শরীর আয়ানের শক্ত বুকের সাথে মিশে যায়। আয়ান নদীর কানের কাছে মুখ নিয়ে ঘাড়ে আলতো করে চুমু খায়। নদীর সারা শরীরে কাটা দিয়ে ওঠে। সে আয়নের শার্টের কলার শক্ত করে চেপে ধরে। আয়নের হাত নদীর পিঠ বেয়ে নিচে নেমে আসে। নদীর শ্বাস দ্রুত হতে থাকে। ঘরের ভেতরের পরিবেশ মুহূর্তে গরম হয়ে ওঠে। আয়ান নদীকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। নদীর চোখের দিকে তাকিয়ে আয়ান তার ঠোঁট জোড়া দখল করে নেয়। দীর্ঘক্ষণ পর তারা একে অপরের দিকে তাকিয়ে হাঁপাতে থাকে। তুমি শুধু আমার নদী, কেউ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমিও শুধু আপনার আয়ান, আমাকে কখনো ছেড়ে যাবেন না। সকালবেলা পাখির ডাকে নদীর ঘুম ভাঙে। সে দেখে আয়ান তার পাশে অঘরে ঘুমাচ্ছে। নদী আয়ানের কপালে একটা চুমু দিয়ে উঠে পরে নিচে গিয়ে দেখে সায়লা বেগম নাস্তা বানাচ্ছেন। মিনা খালা তাকে সাহায্য করছেন। নদী গিয়ে সায়লা বেগমের পাশে দাঁড়ায়। কিরে মা, এত সকালে উঠলি কেন? আরো কিছুক্ষণ ঘুমাতি? না মা, আমার তো আজ ভার্সিটি আছে, তাড়াতাড়ি রেডি হতে হবে। ভাবিমণি, আমি আপনার জন্য চা বানিয়ে দিচ্ছি, আপনি একটু বসেন। এমন সময় সুমি হাই তুলতে তুলতে নিচে নেমে আসে। তার চোখে এখনো ঘুম। সুমি সোজা গিয়ে নদীর কাঁধে মাথা রাখে। আপু, আজ তো আমি তোমার সাথে ভার্সিটিতে যাব। আমার কলেজের ক্লাস নিয়ে আস। তুই গিয়ে কি করবি? ওখানে সবাই বড় বড় স্টুডেন্ট। আমি কি ছোট নাকি? আমি গিয়ে দেখবো দুলাভাই কিভাবে ক্লাস নেয়, আর তোকে কেউ বকে নাকি। ঠিক তখনই আয়ান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সুমির কথা শুনে আয়ান ভ্রু কুঁচকে তাকায়। সুমি, তুমি আজ বাসায় থাকো, ভার্সিটিতে তোমার যাওয়ার দরকার নেই। কেন দুলাভাই, আমি গেলে কি আপনাদের রোমান্স পাতা পড়বে নাকি? সুমির কথা শুনে নদী লজ্জায় লাল হয়ে যায়। শায়লা বেগম হেসে ফেলেন। আয়ান একটু অস্বস্তিতে পড়ে গলা খাকারি দেয়। উল্টাপাল্টা কথা বলবে না, রেডি হয়ে নাও। নদী, আমি আজ তোমাকে ড্রপ করে দেব। কবির সাহেব আর ফারুক সাহেব ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন। তারা আয়ান আর নদীর খুনসুটি দেখে বেশ আনন্দ পান। নাস্তা শেষ করে নদী আর সুমি রেডি হতে যায়। সুমি জেদ ধরেছে, সে যাবেই, তাই নদী বাধ্য হয়ে তাকে সাথে নিয়ে বের হয়। আয়ান গাড়ি ড্রাইভ করছে, নদী সামনে বসেছে আর সুমি পেছনে বসে বক বক করছে। ভার্সিটিতে পৌঁছানোর পর সুমি চারপাশ দেখে বেশ খুশি হয়। বাহ দুলাভাই, আপনার ভার্সিটি তো খুব সুন্দর। নদী, তুমি সোজা ক্লাসে যাবে, আর সুমি তুমি ক্যাফেটেরিয়াতে বসে থাকো। নদীর ক্লাস শেষ হলে একসাথে বাড়ি ফিরবে। ঠিক আছে, আপনি ক্লাসে যান। আয়ান চলে গেলে নদী সুমিকে নিয়ে ক্যাফেটেরিয়াতে যায়। সেখানে রিয়া, জয়া,
আর সিয়াম আগে থেকে বসেছিল। সুমিকে দেখে তারা বেশ অবাক হয়। কিরে নদী, এটা কে, তোর বোন নাকি? হ্যাঁ, আমার খালাতো বোন সুমি। আজ ওর কলেজ নেই, তাই ঘাড়ে চেপে বসেছে। খুব মিষ্টি তো দেখতে। বসো সুমি, কি খাবে বলো? আজ আমি খাওয়াবো সবাইকে। সুমি, তুমি যা খাবে আমাকে বলো। বাহ, আপনি তো খুব ভালো। ভাইয়া, আমাকে একটা কোল্ড কফি দিন। তারা সবাই গল্প করছে। এমন সময় জিশান তার বন্ধু রিফাতকে নিয়ে সেখানে আসে। জিশান নদীর দিকে তাকিয়ে মুচকি হাসে। নদী চোখ নামিয়ে নেয়। হ্যালো এভরিওয়ান, কি খবর? নদী, কাল তো আয়ান স্যার খুব বকা দিলেন তোমাকে। না ভাইয়া, তেমন কিছু না, উনি একটু শাসন করেছেন মাত্র। শাসন তো করবেই আয়ান স্যার, তো বাবার সাথেই এমন করে। তবে নদী, তোমার মতো সুন্দর মেয়েকে বকতে ওনার একটু মায়া হলো না? এই, আপনারা কে? ভাইয়া আমার আপুকে নিয়ে এত কথা বলছেন কেন? আপুকে বকার অধিকার শুধু আমার দুলাভাইয়ের আছে। সুমির কথা শুনে সবাই অবাক হয়ে যায়। জিশান আর রিফাত একে অপরের মুখ চাওয়াচাই করে নদীর সুমির হাত চেপে ধরে তাকে চুপ করতে ইশারা করে। দোলাবাই মানে? আয়ান স্যার তোমার দোলাবাই হয় নাকি? আরে না না, এমনিতে মজা করছে। জিসান ভাইয়া, আপনি কিছু মনে করবেন না। এমন সময় ক্যাফেটেরিয়াতে লিজা আর তার বান্ধবী তিশা প্রবেশ করে। লিজার নজর সরাসরি নদীর দিকে যায়। সে হনহন করে হেঁটে নদীর টেবিলের সামনে এসে দাঁড়ায়। এই মেয়ে, তুমি কাল আমাদের বাড়িতে গিয়ে কি সব উল্টাপাল্টা কথা বলেছিলে? তুমি নাকি আয়নের বউ? আমি কোনো উল্টাপাল্টা কথা বলিনি, আমি সত্যিই ওনার বউ। লিজা, এই পিচ্চি মেয়েটা আয়ান স্যারের বউ হতে যাবে কেন? শিওর মিথ্যে বলছে অ্যাটেনশন পাওয়ার জন্য। তোমার সাহস তো কম না? বাস সিটির সবার সামনে তুমি মিথ্যে বলে বেড়াচ্ছ। আজ আয়ান আসুক, আমি ওকে সব বলছি। এই আন্টি, আপনি কে? হ্যাঁ, আমার আপুকে বকছেন কেন? আমার আপু সত্যি বলছে আয়ান স্যার আমার দুলাভাই। আন্টি ডাক শুনে লিজার আগে লাল হয়ে যায়। ক্যাফেটেরিয়ার সব স্টুডেন্ট তাদের দিকে তাকিয়ে আছে। জিশান বেশ মজা পাচ্ছে ব্যাপারটা। ঠিক সেই মুহূর্তে আয়ান আর তারেক ক্যাফেটেরিয়াতে ঢোকে। আয়ান ভিড় দেখে সেদিকে এগিয়ে যায়। নদীকে লিজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ানের মেজাজ খারাপ হয়ে যায়। এখানে কি হচ্ছে লিজা? তুমি স্টুডেন্টদের সাথে কি নিয়ে তর্ক করছো? আয়ান দেখো, এই মেয়েটা কাল থেকে সবাইকে বলে বেড়াচ্ছে ও নাকি তোমার বউ। তুমি কি ওকে এখানেই রেজিস্ট্রি করো? ও তো কোনো মিথ্যা কথা বলেনি লিজা। নদী আমার বিবাহিতা স্ত্রী, এটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? এদিকে আয়নের কথা শুনে পুরো ক্যাফেটেরিয়া স্তব্ধ হয়ে যায়। পিনপতন নীরবতা নেমে আসে। জিশানের হাত থেকে কফির কাপ পড়ে যায়। রিয়া, জয়া আর সিয়াম হাঁ করে তাকিয়ে থাকে। লিজা অপমানে আর লজ্জায় মাথা নিচু করে ফেলে। কিন্তু আয়ান, তুমি তো আমাদের কাউকে কিছু জানাওনি। আমার ব্যক্তিগত জীবন নিয়ে সবাইকে জবাবদিহি করার কোনো প্রয়োজন আমি মনে করি না নদী। আমার স্ত্রী, আর কেউ যদি ওর সাথে কোনো খারাপ আচরণ করে তার ফল খুব ভয়ঙ্কর হবে। আয়ান নদীর হাত ধরে টান দিয়ে তাকে নিজের সাথে নিয়ে যায়। সুমি তাদের পেছন পেছন দৌড়ায়। তারেক আর হাসান স্যার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। আয়ান নদীকে সোজা নিজের কেবিনে নিয়ে যায়। সুমি বাইরে দাঁড়িয়ে থাকে। আয়ান কেবিনের দরজা ভেতর থেকে লক করে দেয়। আপনি সবার সামনে এভাবে বলে দিলেন, এখন সবাই কি ভাববে? সবাই জানুক যে তুমি শুধু আমার সম্পত্তি। আমি আর সহ্য করতে পারছিলাম না ওই লিজা আর জিসারের বাড়াবাড়ি। কিন্তু রিয়ারা তো আমার সাথে রাগ করবে, আমি ওনাদের বলিনি বলে। আমি ওদের সামনে নেব, তুমি শুধু আমাকে সামলাও। আয়ান নদীর কোমর পেঁচিয়ে ধরে তাকে নিজের বুক খুব কাছে টেনে নেয়। নদীর বুক ধরফর করছে। আয়ান নদীর ঠোঁটে একটা গভীর আর উগ্র চুমে বসিয়ে দেয়। নদীর মনে হয় তার শ্বাস বন্ধ হয়ে আসছে। সে আয়ানের শার্ট খামচে ধরে। আয়ান তাকে ছেড়ে দেয় না, বরং তার চুমুর তীব্রতা আরো বাড়তে থাকে। নদীর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। আয়ান সেটা বুঝতে পেরে একটু শান্ত হয়। খুব কষ্ট হচ্ছে, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি নদী। তুমি ছাড়া আমি পাগল হয়ে যাব। আমিও আপনাকে খুব ভালোবাসি, কিন্তু এখানে কেউ চলে আসবে, দরজা খুলুন। আসুক, আমি আমার বউকে আদর করছি, এতে কার কি? আয়ান নদীর ঘাড়ে আর গলায় মুখ ডুবিয়ে দেয়। নদীর সালোয়ার কামিজের ওড়না সরিয়ে দেয়। আয়নের হাতের স্পর্শে নদীর সারা শরীরে আগুন জ্বলে ওঠে। নদী অস্পষ্ট স্বরে আয়নের নাম ধরে ডাকে। আয়ন নদীর কানের লতিতে হালকা কামড় দেয়। নদী শিউরে ওঠে।
বেশ কিছুক্ষণ পর আয়ান নদীকে ছেড়ে দেয়। নদীর চুল এলোমেলো হয়ে গেছে, ঠোঁট ফুলে লাল হয়ে আছে। আয়ান নিজের হাতে নদীর কাপড় আর চুল ঠিক করে দেয়। আজ আর কোনো ক্লাস করার দরকার নেই, তুমি সুমিকে নিয়ে বাসায় চলে যাও। আমি ড্রাইভার কামালকে বলে দিচ্ছি। আপনি যাবেন না বাসায়? আমার 2টো ক্লাস আছে, শেষ করে আমি আসছি। রাতে তোমার খবর আছে, তৈরি থেকো। আয়ানের কথা শুনে নদী লজ্জায় লাল হয়ে যায়। সে তাড়াতাড়ি কেবিন থেকে বেরিয়ে আসে। সুমি বাইরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। কি আপু, রোমান শেষ হলো? এখন কি বাড়ি যাব নাকি আরো কিছুক্ষণ দাঁড়াবো? চুপ কর ফাজিল মেয়ে, চল তাড়াতাড়ি। নদী আর সুমি কামাল চাচার গাড়িতে করে বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে দেখে নদীর মা মিতা আর বাবা রফিক এসেছেন শায়লা আর কবির সাহেবের সাথে। তারা বসে গল্প করেছেন। নদী ছুটে গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরে। কি রে মা, কেমন আছিস? তোর জন্য খুব মন খারাপ লাগছিল, তাই চলে এলাম। আয়ান কোথায়? ও তো ভার্সিটিতে, তাই না? হ্যাঁ বাবা, ওনার ক্লাস আছে, একটু পরে আসবেন। আপনারা কতদিন থাকবেন এখানে? ওরা তো বেশ কয়েকদিনই থাকবে, বেআই মশাই ছুটি নিয়ে এসেছে। নদী খুব খুশি হয়। সে সুমিকে নিয়ে নিজের ঘরে চলে যায়। সুমি সারাক্ষণ নদীর সাথে বক বক করে বিকালবেলা আয়ান বাড়ি ফেরে। শাশুড়ি আর শ্বশুরকে দেখে আয়ান খুব সম্মান করে। তাদের সাথে কথা বলে আয়নের ব্যবহার খুব অমায়িক, কিন্তু নদীর সাথে সে এক অন্য মানুষ। রাতে খাওয়া দাওয়ার পর সবাই নিজের ঘরে চলে যায়। নদীর আজ খুব ভয় লাগছে, কারণ আয়ান তাকে শাসি দিয়েছে। আয়ান ঘরে ঢুকে দরজা লক করে দেয়। নদী বিছানায় এক কোনায় বসে আছে। আয়ান শার্ট খুলতে খুলতে নদীর দিকে এগিয়ে আসে। নদীর হার্টবিট বেড়ে যায়। আয়ান নদীর পাশে বসে নদীর হাত নিজের হাতে তুলে নেয়। আজ ভার্সিটিতে যা হলো তার জন্য তোমার মন খারাপ হয়নি তো? না, আমার মন খারাপ কেন হবে? আমি তো চাইছিলাম সবাই জানুক আমি আপনার বউ। গুড গার্ল। এখন বলো, আমার পাওনা কোথায়? আয়ান নদীর উপর ঝুঁকে পড়ে নদীর ঠোঁটে এক নরম চুমু খায়। তারপর আস্তে আস্তে সেই চুমু গভীর হতে থাকে। আয়ান নদীর শাড়ি খুলে ফেলে। নদীর উন্মুক্ত শরীরে আয়ানের ছোঁয়া এক জাদুর মতো কাজ করে। নদীর শরীরে উত্তেজনা কাঁপতে থাকে। আয়ান নদীর স্তনে মুখ ডুবিয়ে দেয়। নদীর মুখ থেকে এক তৃপ্তির গোঙানি বেরিয়ে আসে। আয়ান নদীর সারা শরীরে নিজের ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। তাদের দীর্ঘ আর গভীর মিলনে রাতের নিস্তব্ধতা ভেঙে যায়। আয়নের চরম উত্তেজনার কাছে নদী নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার নদী, তোমাকে পেয়ে আমি ধন্য। আপনিও আমার সবটুকু জুড়ে আছেন আয়ান। পরদিন সকালে নদীর ঘুম ভাঙে। আয়নের ডাকে আয়ান রেডি হয়ে গেছে। নদীর দিকে এক কাপ চা বাড়িয়ে দেয়। নাও মহারানী, চা খাও। আজ তোমার ভার্সিটি যাওয়ার দরকার নেই, তোমার বাবা মা এসেছেন, তাদের সময় দাও। ঠিক আছে, আপনি কখন ফিরবেন? আমি তাড়াতাড়ি চলে আসব। লিজার ব্যাপারটা আজ মিটিয়ে ফেলতে হবে। এদিকে আয়ান ভার্সিটিতে চলে যায়। সেখানে লিজা তার জন্য অপেক্ষা করছিল। লিজার মুখ গোমরা। আয়ান লিজার সামনে গিয়ে দাঁড়ায়। লিজা, কালকের ঘটনার পর আমি আশা করি তুমি আর নদীর সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। আমি কেন করতে যাব? তুমি তো ওকে সবার সামনে বউ বলে স্বীকার করে নিয়েছো, আমার আর কি বলার আছে? শুধু এতটুকু মাথায় রেখো, নদী আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। ওকে কেউ অসম্মান করলে আমি তাকে ছাড়বো না। আর আমাদের প্রজেক্টটা আমি তারেককে দিয়ে দিয়েছি। আমি আর তোমার সাথে কাজ করব না। লিজা চমকে উঠে সে বুঝতে পারে আয়ান নদীর জন্য সবকিছু করতে পারে। লিজা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিশান নদীর বন্ধুদের সাথে কথা বলার চেষ্টা করে। জিশান জানতে চায় নদীর সাথে আয়ানের বিয়ে কবে হলো। রিয়া আর জয়া বেশ রেগে আছে নদীর উপর, কারণ নদী তাদের এত বড় একটা কথা লুকিয়ে রেখেছে। নদী কাল আসুক, ওকে আমি এমন ধলে দেব যে বুঝবে বন্ধুকে না বলার কি মজা। তোমরা ওকে কিছু বলো না, আমি ওর সাথে কথা বলবো। আমার মনে হয় নদীকে আয়ান স্যার জোর করে বিয়ে করেছেন। আপনার কি মাথা খারাপ জিসান ভাইয়া? কাল দেখলেন না আয়ান স্যার কিভাবে নদীর হাত ধরে নিয়ে গেল? নদী তো কোনো বাধা দেয়নি। জিশানের মনে নদীর জন্য একটা আলাদা অনুভূতি তৈরি হয়েছে। সে সহজে হাল ছাড়ার পাত্র নয়। সে মনে মনে প্ল্যান করে কিভাবে নদীকে আয়নের কাছ থেকে দূরে সরানো যায়। এদিকে বাড়িতে নদী তার মা বাবার সাথে খুব ভালো সময় কাটাচ্ছে। নিলয় আর সাদিয়া নদীর সাথে অনেক গল্প করছে। নিলয় নদীর খুব ভালো দেওর। সে নদীকে সব সময় সাপোর্ট করে। ভাবি, আজ সন্ধ্যায় আমরা সবাই মিলে বাইরে খেতে যাব। ভাইয়াকেও বলে দেব।
তুমি রেডি থেকো। ঠিক আছে ভাইয়া, আমি আয়ানকে ফোন করে জানিয়ে দিচ্ছি। নদী আয়ানকে ফোন করে সন্ধ্যায় বাইরে যাওয়ার কথা বলে। আয়ান রাজি হয়ে যায়। সন্ধ্যায় সবাই মিলে একটা বড় রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে হঠাৎ করে জিশান আর তার বন্ধুরা চলে আসে। জিশান নদীকে দেখে তার দিকে এগিয়ে আসে। আয়ান জিশানকে দেখে রাগে ফুঁসতে থাকে। হ্যালো নদী, কেমন আছো? কাল ভার্সিটি যাওনি যে? ও কেমন আছে সেটা জানার তোমার কোনো দরকার নেই জিসান, তুমি এখান থেকে যাও। স্যার, আমি তো শুধু নদীর সাথে কথা বলছি, আপনি সবসময় ওর সাথে এমন করেন কেন? আপনি কি ওকে স্বাধীনভাবে বাঁচতে দেবেন না? জিশানের কথা শুনে আয়ান নিজেকে আর ধরে রাখতে পারে না। সে সজোরে জিশানের গলায় চেপে ধরে রেস্টুরেন্টের সবাই তার দিকে তাকিয়ে থাকে। নদীর বাবা, মা আর আয়ানের পরিবার সবাই চমকে ওঠে। পরিস্থিতি মুহূর্তে গম্ভীর হয়ে যায়। আয়ান জিশানকে মারার জন্য হাত তোলে। নদী ছুটে গিয়ে আয়নের হাত ধরে ফেলে। আয়ান প্লিজ ছেড়ে দিন, ওনাকে সবার সামনে এমন করবেন না। তুমি ওকে বাঁচানোর চেষ্টা করছো নদী, ও তোমাকে নিয়ে কথা বলার সাহস পেল কিভাবে? এদিকে নদী আয়ানকে শান্ত করার চেষ্টা করে। আয়নের চোখে রাগের আগুন জ্বলছে। সে জিশানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর নদীর হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। পরিবারের সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তুমি আজ ওর সামনে গিয়ে আমাকে আটকালে কেন নদী? ও তোমার দিকে তাকিয়ে কথা বলার সাহস পেল কিভাবে? আমি তো আপনাকে আটকাতে চাইনি, আমি শুধু সবার সামনে একটা সিন ক্রিয়েট হতে দিতে চাইনি। বাবা মা ছিলেন সেখানে। বাবা মা ছিলেন তো কি হয়েছে? আমার বউয়ের দিকে কেউ চোখ তুলে তাকাবে আর আমি তাকে ছেড়ে দেবো, এটা তুমি ভাবলে কি করে? এদিকে আয়ন নদীর হাত শক্ত করে ধরে টানতে টানতে নিজের ঘরের দিকে নিয়ে যায়। নদীর চোখে জল টলটল করছে। আয়নের হাতের মুঠোয় নদীর নরম হাত লাল হয়ে গেছে। ঘরে ঢুকে আয়ন সজোরে দরজা আটকে দেয়। নদী ভয়ে দরজার সাথে লেপ্টে দাঁড়িয়ে থাকে। আয়ন রাগে হাঁপাচ্ছে। সে নিজের শার্টের বোতামগুলো একটানে ছিঁড়ে ফেলে নদীর দিকে এগোয়। আয়ান প্লিজ শান্ত হন, আমি ভয় পাচ্ছি। ভয় পাচ্ছ তাই না? আমি যখন তোমাকে বলেছিলাম অন্য ছেলের ছায়াও যেন তোমার গায়ে না লাগে, তখন তোমার এই ভয় কোথায় ছিল? আয়ান নদীর একদম কাছে এসে দাঁড়ায়। নদীর দুই কাঁধ শক্ত করে ধরে তাকে নিজের দিকে টেনে দেয়। নদীর শ্বাস আটকে আসে। আয়ান নদীর চোখের দিকে তাকিয়ে থাকে। সেখানে এক অদ্ভুত আগুন জ্বলছে। আয়ান আর এক মুহূর্ত অপেক্ষা না করে নদীর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এই চুমোর মধ্যে কোনো কোমলতা নেই, আছে শুধু এক তীব্র অধিকার বোধ আর রাগ। নদী ব্যথায় কুকিয়ে ওঠে, কিন্তু আয়ান তাকে ছাড়ে না। আয়ানের হাত নদীর কোমর বেয়ে পিঠে উঠে যায়। নদীকে সে নিজের শরীরের সাথে এমন ভাবে মিশিয়ে নেয় যেন কেউ তাদের আলাদা করতে পারবে না। আয়ান লাগছে আমার, প্লিজ একটু আস্তে। তুমি আমাকে পাগল করে দিয়েছো নদী, তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত ভাবতে পারি না, আর কেউ তোমার দিকে তাকালে আমার খুন করতে ইচ্ছে করে। আয়ান নদীর ঠোঁট ছেড়ে নদীর গলার কাছে মুখ নিয়ে যায়। নদীর ফর্সা গলায় সে নিজের দাঁত বসিয়ে দেয়। নদীর মুখ থেকে এক অস্পষ্ট গঙ্গানি বেরিয়ে আসে। আয়ান নদীর শাড়ির আঁচলে এক টানে ফেলে দেয়। নদীর উন্মুক্ত পেটে আয়নের গরম নিঃশ্বাস আছড়ে পড়ে। নদীর সারা শরীর কেঁপে ওঠে। সে আয়নের শক্ত পেশিবহুল পিঠ খামচে ধরে আয়ান নদীকে পাঁজগোলা করে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর নিজের নদীর উপর উঠে আসে, ঘরের আলো নিভিয়ে দেয়। আয়ান শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় নদীর ঘর্মাক্ত শরীর চকচক করছে। আমি শুধু আপনার আয়ান, শুধু আপনার। আমাকে যা খুশি শাস্তি দিন, কিন্তু আমাকে কখনো ভুল বুঝবেন না। আমি তোমাকে ভুল বুঝিনি, আমি শুধু চাই তুমি বুঝতে শেখো যে তুমি কতটা মূল্যবান আমার কাছে। আয়ান নদীর সারা শরীরে পাগলের মতো চুমু খেতে থাকে। নদীর পরনের বাঁকে কাপড়গুলো সে সরিয়ে দেয়। নদীর শরীরের প্রতিটা বাঁকে আয়নের হাতের স্পর্শ এক নতুন আগুনের জন্ম দেয়। নদী আর নিজেকে ধরে রাখতে পারে না। সে আয়নের চুলে হাত ঢুকিয়ে দেয়। তারপর আয়নের নাম ধরে ডাকে। তাদের দুই শরীরের তীব্র মিলনে ঘরের পরিবেশ ভারী হয়ে ওঠে। আয়ান নিজের সবটুকু ভালোবাসা আর রাগ নদীর মাঝে উজাড় করে দেয়। দীর্ঘক্ষণ পর আয়ান ক্লান্ত হয়ে নদীর বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ে। নদী আয়নের মাথায় হাত বুলিয়ে দেয়। কাল ভার্সিটিতে তুমি আমার সাথে যাবে এবং আমার সাথেই থাকবে। রিয়াদের সাথে আমি কথা বলবো। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। এখন ঘুমান, আপনার চোখ লাল হয়ে আছে। পরের দিন সকালে বাড়ির পরিবেশ একটু থমথমে। নদীর বাবা রফিক সাহেব আর মা মিতা বেগম ড্রয়িং রুমে বসে আছেন। তাদের মুখে চিন্তার ছাপ। কবির সাহেব আর শায়লা বেগম তাদের বোঝানোর চেষ্টা করছেন। বেআই মশাই,
কাল রাতে আয়ান যেভাবে ছেলেটার গায়ে হাত তুললো, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। ও এত রাগী কেন? আরে রফিক সাহেব, আয়ান আসলে নদীকে একটু বেশি ভালোবাসে। ওর ভালোবাসাটা এরকমই পাগলাটে। নদীকে কেউ কিছু বললেও সহ্য করতে পারে না। কিন্তু এত রাগ তো ভালো না। নদী তো ছোট মানুষ, ও যদি কখনো কোনো ভুল করে আয়না তো ওকে মেরেই ফেলবে। না না বেয়ান, আপনারা একদম চিন্তা করবেন না। আয়ান নদীকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। ও নদীর গায়ে একটা আঁচড়ও লাগতে দেবে না। এমন সময় সুমি হাই তুলতে তুলতে নিচে নেমে আসে। সে কাল রাতের ঘটনা নিয়ে বেশ রোমাঞ্চিত। খালামণি, তোমরা এত চিন্তা করছো কেন? দুলাভাই তো ঠিক কাজই করেছে। এই বদমাস ছেলেটাকে আপুকে ডিস্টার্ব করছিল, দুলাভাই তো ফাটিয়ে দিয়েছে। একদম ঠিক বলেছিস। সুমি ভাইয়া যা করেছে পারফেক্ট করেছে। আমার তো ইচ্ছে করছিল আমিও গিয়ে ওই জিসানকে দুগাল লাগাই। তুই আর কথা বলিস না নিলয়, কাল তুই তো ভয়ে টেবিলের নিচেই লুকিয়েছিলি। সাদিয়ার কথায় সবাই হেসে ওঠে। পরিবেশ কিছুটা হালকা হয় ঠিকই, তখনই আয়ান আর নদী সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। নদীকে আজ খুব সুন্দর দেখাচ্ছে, তার মুখে এক অদ্ভুত স্নিগ্ধতা। আয়ান সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলে, যেন কাল রাতে কিছুই হয়নি। বাবা, আমরা আজ ভার্সিটিতে যাচ্ছি, একটু দেরি হতে পারে ফেরার সময়। সাবধানে যাস বাবা, আর রাগ একটু কম করিস। আপনি চিন্তা করবেন না বাবা, আমি খেয়াল রাখবো। আয়ান আর নদী ভার্সিটিতে পৌঁছায়। নদীকে দেখে রিয়া, জয় আর সিয়াম মুখ ঘুরিয়ে নেয়। নদী বুঝতে পারে ওরা খুব রেগে আছে। আয়ান নদীকে ওদের কাছে নিয়ে যায়। তোমরা নদীর উপর রাগ করে আছো আমি জানি, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে আমরা কাউকে কিছু জানাতে পারিনি। নদীকে তোমরা ভুল বুঝো না। স্যার, আপনি তো আমাদের স্যার। আপনার সাথে আমার বন্ধুর বিয়ে হয়েছে আর আমরা কিছু জানি না, এটা কেমন ধরনের কথা? দোস্ত প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি তোকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু সময় পাইনি। আর এই খিটখিটে লোকটা আমাকে মানা করেছিল। এই তুমি আমাকে খিটখিটে লোক বললে কেন সবার সামনে? স্যার, নদী ঠিকই বলেছে, আপনি একটু বেশি খিটখিটে। তবে যাই হোক, আমরা আপনাদের মাফ করে দিলাম। কিন্তু আমাদের ট্রিট দিতে হবে, বড় সড়ো ট্রিট। ঠিক আছে, তোমরা ট্রিট পাবে। এখন ক্লাসে যাও সবাই। আয়ান নদীর মাথায় হাত বুলিয়ে নিজের কেবিনের দিকে চলে যায়। নদী তার বন্ধুদের সাথে ক্লাসে যায়। অন্যদিকে জিশান ভার্সিটির এক কোণে তার বন্ধু রিফাতের সাথে দাঁড়িয়ে আছে। জিশানের ঠোঁট ফেটে গেছে আর চোখে মুখে চরম রাগের ছাপ। আয়ান আমাকে সবার সামনে মেরেছে, আমি এর প্রতিশোধ নেবই। নদীকে আমি ওর কাছ থেকে খেড়ে নেব। তুই পাগল হয়েছিস জিসান। আয়ান স্যার এমনিতেই ডেঞ্জারাস, আর এখন তো নদী ওনার বউ। তুই এই ঝামেলায় যাস না। বউ তো কি হয়েছে, আমি নদীকে ভালোবাসি আর ওকে আমি পাবই। তুই দেখ আমি কি করি। এদিকে জিশান এক ভয়ঙ্কর পরিকল্পনা করতে থাকে। সে জানে সরাসরি আয়নের সাথে সে পারবে না, তাই সে বাঁকা পথ ধরার কথা ভাবে। অন্যদিকে স্টাফ রুমে লিজা তিশা বসে কফি খাচ্ছে। লিজার মেজাজ খুব খারাপ। আয়ান আমাকে ইগনোর করছে। তিশা, ওই পিচ্ছি মেয়েটার জন্য আয়ান আমার সাথে প্রজেক্ট ক্যান্সেল করে দিল। আমি তো আগেই বলেছিলাম ওই মেয়েটা সুবিধার নয়, নিশ্চয়ই কোনো জাদু করেছে আয়ান স্যারের উপর। তোমরা এখানে বসে আবার কি ষড়যন্ত্র করছো লিজা? তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। আয়ান যদি জানতে পারে তুমি ওর বইয়ের নামে আজে বাজে কথা বলছো, তোমার চাকরিটা কিন্তু থাকবে না। তুমি আমাকে ভয় দেখিও না তারেক। আমি আয়ানকে ভালোবাসি, আর ওই মেয়েটাকে আমি আয়ানের জীবন থেকে সরিয়ে দিই। এদিকে তারেক লিজাকে সাবধান করে দিয়ে চলে যায়। সে আয়নের ভালো বন্ধু, সে চায় না আয়নের জীবনে কোনো সমস্যা আসুক। দুপুরে লাঞ্চ ব্রেকে আয়ান নদীকে নিজের কেবিনে ডেকে পাঠায়। নদী কেবিনে ঢুকতেই আয়ান দরজা লক করে দেয়। কি ব্যাপার, আপনি আমাকে এখানে ডাকলেন কেন? কেউ দেখলে কি ভাববে? আমার বউকে আমি ডেকেছি, কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি এদিকে এসো। এদিকে আয়ান নদীকে নিজের চেয়ারে হাতলে বসিয়ে নেয়। নদী কোমরে হাত রেখে তাকে কাছে টানে। নদীর মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। আপনার কি একটু লজ্জা নেই? ভার্সিটির ভেতরেও এমন করছেন? বউয়ের সাথে রোম্যান্স করতে আবার লজ্জা কিসের? তোমার ওই বন্ধুদের সাথে তো খুব হাসাহাসি করছিলে, আমাকে দেখে তো এমন হাসো না। ওমা, আমি হাসবো না কেন? আপনি তো সারাক্ষণ চোখ রাঙিয়ে থাকেন।
আয়ান নদীর ঠোঁটে একটা আলতো চুমু দেয়, নদীর নাক টেনে দেয়। আয়ান নদীকে নিজের বুকে জড়িয়ে রাখে। বেশ কিছুক্ষণ তাদের এই সুন্দর মুহূর্তগুলো গল্পের এক নতুন মাত্রা যোগ করে বিকেলে ভার্সিটি শেষ করে তারা একসাথে বাড়ি ফেরে। বাড়িতে তখন উৎসবের আমেজ। রহিম ভাইয়াও চলে এসেছে সবার সাথে দেখা করতে। রে নদী, তুই তো আমাকে ভুলেই গেছিস। শ্বশুর বাড়ি এসে কি যে বলিস ভাইয়া, তোকে আমি কিভাবে ভুলবো? তুই তো আমার জান। নদীর কথা শুনে আয়ান পেছন থেকে গলা খাকারি দেয়। তোমার জান তো আমি রহিম, আবার কবে থেকে তোমার জান হলো? ভাইয়া, তুমি তো দেখছি নিজের শালার সাথেও জেলাসি করছো। সবাই হু হু করে হেসে ওঠে। আয়ান একটু লজ্জা পেয়ে নিজের ঘরে চলে যায়। নদীও সবার সাথে কথা বলে। আয়ানের পিছু পিছু ঘরে যায়। ঘরে ঢুকে নদী দেখে আয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নদী গিয়ে আয়ানের পেছন থেকে জড়িয়ে ধরে। আপনি কি রাগ করলেন? আমি তো ভাইয়াকে এমনিই বললাম। আমি জানি তুমি এমনি বলেছ, কিন্তু আমার খুব স্বার্থপর লাগে নদী। আমি চাই তুমি শুধু আমার কথা ভাববে, শুধু আমাকে জান বলবে। আয়ান নদীর দিকে ঘুরে নদীর মুখটা নিজের দুই হাতের আজলায় তুলে নেয়। আয়নের চোখে এক গভীর ভালোবাসা। নদী আয়নের চোখের দিকে তাকিয়ে হারিয়ে যায়। আমি শুধু আপনারই আয়ান, আপনি আমার পুরো পৃথিবী। তুমি জানো না নদী, তুমি আমার জীবনে আসার পর থেকে আমার সবকিছু বদলে গেছে। আমি আগে শুধু কাজ আর রাগ নিয়ে থাকতাম, কিন্তু এখন আমি হাসতে শিখেছি, ভালোবাসতে শিখেছি। আয়ান নদীর কপালে একটা দীর্ঘ চুমু দেয়। তারপর তাকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোয়। রাতের অন্ধকার নামার সাথে সাথে তাদের ভালোবাসার তীব্রতা বাড়তে থাকে। আয়ান নদীর প্রতিটা স্পর্শে নিজেকে নতুন করে খুঁজে পায়। নদীর শরীর আয়নের আদরে পরিপূর্ণ হয়ে ওঠে। তারা দুজন এক অবিচ্ছেদ্য সত্তায় পরিণত হয়। পরের দিন সকালে এক অদ্ভুত ঘটনা ঘটে। নদী ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এমন সময় তার ফোন একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে। মেসেজে লেখা আছে, তুমি যদি আয়নকে বাঁচাতে চাও তাহলে আজ দুপুরে ভার্সিটির পেছনে পুরনো বিল্ডিংয়ে একা আসবে। নদী মেসেজটা দেখে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না কি করবে। এই মেসেজ কে পাঠালো আয়ানকে? আয়ানকে কি কেউ কিছু করতে চায়? আমি কি আয়ানকে বলবো? নদীর সিদ্ধান্ত নিতে পারে না। সে যদি আয়ানকে বলে তাহলে আয়ান রেগে গিয়ে বড় কোনো ঝামেলা করবে, আর যদি না বলে তাহলে আয়ানের যদি কিছু হয়ে যায়, এই ভয়ে নদীর হাত পা কাঁপতে থাকে। আয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে নদীকে এমন চিন্তিত দেখে অবাক হয়। কি হলো নদী, তুমি এভাবে ঘামছো কেন? শরীর খারাপ লাগছে? না না, কিছু হয়নি, এমনি একটু গরম লাগছে। ঠিক আছো তো? চলো আজ তাড়াতাড়ি বের হতে হবে, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। নদী মেসেজটার কথা আয়নের কাছেই লুকিয়ে যায়। সে মনে মনে ঠিক করে যে সে একাই যাবে। এই পুরনো বিল্ডিংয়ে ভার্সিটিতে পৌঁছানোর পর আয়ন মিটিংয়ে চলে যায়। নদী তার বন্ধুদের সাথে ক্লাসে যায়, কিন্তু তার মন ক্লাসে নেই। সে বারবার ঘড়ি দেখছে। দুপুরবেলা ক্লাস শেষে হওয়ার পর নদী কাউকে কিছু না বলে চুপি চুপি ভার্সিটির পেছনের পুরনো বিল্ডিংয়ের দিকে এগোয়। জায়গাটা খুব নির্জন আর অন্ধকার। নদী ভয়ে ভয়ে ভেতরে ঢোকে। কে আছেন এখানে? আমাকে কেন ডাকলেন? হঠাৎ করে পেছন থেকে কেউ একজন নদীর মুখ চেপে ধরে নদী চিৎকার করার চেষ্টা করে, কিন্তু পারে না। লোকটা নদীকে টেনে একটা অন্ধকার ঘরে নিয়ে যায়। নদীর হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলে। লোকটা যখন নদীর মুখের সামনে থেকে হাত সরায়, তখন নদী দেখতে পায় সে আর কেউ নয়, জিসান। জিসান ভাইয়া, আপনি আমাকে এখানে আনলেন, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে আনিনি নদী, আমি তোমাকে আয়ানের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য এনেছি। আয়ান আমার গায়ে হাত তুলেছে, তার শাস্তি ও পাবে তোমাকে হারিয়ে। আপনি খুব খারাপ কাজ করেছেন। আয়ান যদি জানতে পারে, ও আপনাকে জ্যান্ত পুঁতে ফেলবে। আয়ান জানবে কি করে? ও তো এখনো মিটিংয়ে ব্যস্ত, আর যখন ও জানবে তখন অনেক দেরি হয়ে যাবে। তুমি শুধু আমার নদী। জিসান নদীর দিকে বিকৃত চোখে তাকায়। সে নদীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। নদী ভয়ে ঘৃণায় গুটিয়ে যায়। সে চিৎকার করে আয়নকে ডাকতে থাকে। এদিকে মিটিং শেষ করে আয়ন নদীর ক্লাসের দিকে যায়, কিন্তু নদীকে সেখানে দেখতে পায় না। রিয়া আর সিয়ামকে জিজ্ঞেস করলে তারাও কিছু বলতে পারে না। আয়নের মনে একটা কুডাক ডেকে ওঠে। সে দ্রুত নদীর ফোনে কল করে, কিন্তু ফোন বন্ধ পায়। নদী কোথায় গেল? ও তো আমাকে না বলে কোথাও যায় না, আমার খুব ভয় লাগছে। এদিকে আয়ন পাগলের মতো পুরো ভার্সিটিতে নদীকে খুঁজতে থাকে। এমন সময় তারেক দৌড়াতে দৌড়াতে আয়নের কাছে আসে।
আয়ান, আমি জিসানকে দেখলাম ভার্সিটির পেছনে পুরনো বিল্ডিংয়ের দিকে যেতে। ওর সাথে রিফাতও ছিল। আমার মনে হয় কোনো গন্ডগোল আছে। পুরনো বিল্ডিং, জিসান ওখানে কি করছে আর নদী কোথায়? আয়নের মাথায় বিদ্যুৎ খেলে যায়। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে পুরনো বিল্ডিংয়ের দিকে দৌড় লাগায়। আয়নের চোখে তখন খুনের নেশা। সে জানে জিসান যদি নদীর গায়ে একটা আঁচড়ও লাগায় তাহলে সে পুরো ভার্সিটি জ্বালিয়ে দেবে। আয়ান বিল্ডিং এর সামনে গিয়ে দেখে রিফাত পাহারায় দাঁড়িয়ে আছে। আয়ান সজোরে রিফাতের মুখে একটা ঘুষি মারে। রিফাত ছিটকে গিয়ে মাটিতে পড়ে যায়। নদী কোথায় বল হারামজাদা, নইলে আজ তোকে আমি মেরেই ফেলবো। স্যার ভেতরে আছে জিসান, নদীর সাথে ভেতরে আছে, আমাকে ছেড়ে দিন। আয়ান রিফাতকে লাথি মেরে ফেলে দিয়ে সোজা বিল্ডিং এর ভেতরে ঢোকে। সে নদীর চিৎকার শুনতে পায়। আয়ান একটা বন্ধ দরজায় সাজোরে লাথি মারে। দরজাটা ভেঙে ছিটকে পড়ে। ভেতরে ঢুকে সে দেখে জিসান নদীর ওড়না ধরে টান দিচ্ছে। নদীর চোখ দিয়ে অঝরে জল পড়ছে। জিসান! আয়নের গর্জনে পুরো বিল্ডিংটা কেঁপে ওঠে। জিসান চমকে পেছনে তাকায়। আয়নকে দেখে জিসানের রক্ত হিম হয়ে যায়। আয়ন কোনো কথা না বলে বাঘের মতো জিসানের উপর ঝাঁপিয়ে পড়ে। সে জিসানকে মাটিতে ফেলে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে। জিসানের নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। নদী ভয়ে এক কোণায় কাঁপছে। তুই আমার বউয়ের গায়ে হাত দেওয়ার সাহস পেলি কিভাবে? আজ আমি তোকে জ্যান্ত কবর দেব। আয়ান জিসানের গলা চেপে ধরে। জিসানের শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। তারেক আর হাসান স্যার সেখানে ছুটে আসে। তারা অনেক কষ্টে আয়নকে জিসানের উপর থেকে সরিয়ে নেয়। জিসান মাটিতে পড়ে হাঁপাতে থাকে। আয়ান ছুটে গিয়ে নদীকে নিজের বুকে জড়িয়ে ধরে নদীর বাঁধন খুলে দেয়। আয়ান, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ও আমাকে মেসেজ করে এখানে ডেকে এনেছিল। আমি তোমায় কিছু হতে দেব না নদী, তুমি শান্ত হও, কেউ তোমার কিছু করতে পারবে না। আয়ান নদীকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। নদীর কান্নায় আয়নের শার্ট ভিজে যায়। আয়ান জিসানের দিকে এক ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। জিসান বুঝতে পারে সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। আয়ান নদীকে কোলে তুলে নিয়ে সে অন্ধকার জায়গা থেকে আলোর দিকে বেরিয়ে আসে। আমাকে ছাড়ো নদী, আমি আজ ওই জানোয়ারটাকে মেরেই ফেলবো। ও তোমার গায়ে হাত দেওয়ার সাহস পেল কি করে? আপনি শান্ত হন আয়ান, আমি তো ঠিক আছি। আপনি যদি ওকে মেরে ফেলেন তাহলে তো আপনার জেল হয়ে যাবে। আমি আপনাকে ছাড়া কিভাবে বাঁচবো? এদিকে আয়ান নদীর কান্না দেখে নিজেকে কিছুটা সামলে নেয়। সে নদীকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। আয়নের বুকের ভেতরটা তখনও রাগে ফুঁসছে। জিসান মাটিতে পড়ে ব্যথায় গোঙাচ্ছে। তারেক আর হাসান স্যার ততক্ষণে পুলিশকে খবর দিয়ে দিয়েছে। পুলিশ এসে জিসান আর রিফাতকে ধরে নিয়ে যায়। ভার্সিটির সবাই এই ঘটনা শুনে অবাক হয়ে যায়। নদীর সারা শরীর তখনও ভয় কাঁপছে। আয়ান নদীকে কোলে তুলে নিয়ে ভার্সিটির প্রিন্সিপালের রুমে যায়। সেখানে লিজা আর তিশা আগে থেকে বসা ছিল। লিজা নদীকে আয়নের কোলে দেখে রাগে জ্বলে ওঠে। আয়ান, তুমি ভার্সিটির ভিতরে এসব কি শুরু করেছো? একজন স্টুডেন্টকে এভাবে কোলে নিয়ে ঘোরার কোনো মানে হয় না। তুমি চুপ করো লিজা, আমি সব জানতে পেরেছি। জিসানকে তুমি উস্কে দিয়েছিলে নদীর ক্ষতি করার জন্য। রিফাত পুলিশের কাছে সব সত্যি স্বীকার করেছে। স্যার, লিজা এসব কিছু করেনি। আপনার ওকে অকারণে দোষ দিচ্ছেন। তুমি চুপ করো তিশা। আমরা সিসিটিভি ফুটেজ চেক করেছি। জিসানের সাথে লিজার কথা বলার সব প্রমাণ আমাদের কাছে আছে। লিজা, তুমি একজন শিক্ষিকা হয়ে আরেকজন স্টুডেন্টের এত বড় ক্ষতি করার চেষ্টা করলে কিভাবে? তোমাকে আজই এই ভার্সিটি থেকে বরখাস্ত করা হলো। লিজা আর কোনো কথা বলতেই পারে না। অপমানে তার মাথা নিচু হয়ে যায়। সে তিশাকে নিয়ে প্রিন্সিপালের রুমে থেকে বেরিয়ে যায়। আয়ান নদীর দিকে তাকায়। নদীর চোখে তখনও জল। আয়ান নিজের হাতে নদীর চোখের জল মুছে দেয়। এমন সময় রিয়া, জয়া আর সিয়াম দৌড়ে প্রিন্সিপালের রুমে আসে। তারা জিসানের জঘন্য কাজের কথা শুনে খুব ভয় পেয়ে গিয়েছিল। নদী, তুই ঠিক আছিস তো দোস্ত? আমাদের ক্ষমা করে দে। আমরা তোকে ভুল বুঝেছিলাম। আমরা বুঝতে পারছিলাম না জিসান এত বড় কালপে। স্যার, আপনি জিসানকে উচিত শিক্ষা দিয়েছেন। আমরা নদীর সাথে সব সময় আছি। নদী, তুই আর কখনো আমাদের ছেড়ে একা কোথাও যাবি না। আমরা তোকে খুব ভালোবাসি। তোরা কাঁদছিস কেন? আমি তো ঠিক আছি। আর আমার এই সুপার হিরো স্বামী থাকতে আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। নদীর কথা শুনে আয়নের ঠোঁটে একটা প্রশান্তির হাসি ফুটে ওঠে। সে নদীর মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর সবাইকে নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে আসে। আয়ান নদীকে নিজের গাড়িতে বসে বাড়ির দিকে রওনা হয়।
সারা রাস্তা নদী আয়নের কাঁধে মাথা রেখে চুপচাপ বসে থাকে। আয়ান এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে রাখে আর অন্য হাত দিয়ে নদীর হাত শক্ত করে ধরে রাখে। বাড়িতে পৌঁছানোর পর ড্রয়িং রুমে সবাই চিন্তিত হয়ে বসেছিল। আয়ান আর নদীকে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে মিতা বেগম ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরেন। কি হয়েছে মা, তোর মুখটা এমন শুকিয়ে আছে কেন? কেউ কিছু বলেছে তোকে? আয়ান বাবা, সব ঠিক আছে তো? ভার্সিটিতে কোনো ঝামেলা হয়নি তো? তোমার এত চিন্তা করো না রফিক সাহেব। আয়ান থাকতে নদীর কোনো বিপদ হতে পারে না। আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি। আয়ান, বৌমাকে নিয়ে ঘরে যা, ও খুবই ক্লান্ত হয়ে পড়েছে, ওকে একটু বিশ্রাম নিতে দে। আয়ান নদীকে নিয়ে নিজেদের ঘরে চলে যায়। ঘরে ঢুকে আয়ান দরজাটা বন্ধ করে দেয়। নদী সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। আয়ান নদীর পাশে বসে নদীর মাথায় হাত বুলিয়ে দেয়। নদীর চোখে তখনও ভয় আর ক্লান্তি। আয়ান নদীর কপালে একটা দীর্ঘ চুমু খায়, তারপর নদীর শাড়ির আঁচলটা ঠিক করে দেয়। আর কখনো আমাকে না বলে কোথাও যাবে না নদী। আমি আজ পাগল হয়ে গিয়েছিলাম তোমাকে না পেয়ে। আমি আর কখনো আপনার অবাধ্য হব না আয়ান। আমি বুঝতে পেরেছি আপনি আমাকে কতটা ভালোবাসেন আর আগলে রাখেন। এদিকে আয়ান নদীর মুখের খুব কাছে নিজের মুখ নিয়ে যায়। নদীর ঠোঁটে একটা আলতো চুমু খায়। নদীর সারা শরীর একটা শিহরণ বয়ে যায়। আয়ান নদীর ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। নদীর গায়ের মিষ্টি সুবাসে আয়ানের সব ক্লান্তি দূর হয়ে যায়। ঠিক সে সময় দরজায় কড়া নাড়ে। আয়ান একটু বিরক্ত হয়ে দরজা খুলে দেখে সুমি আর সাদিয়া দাঁড়িয়ে আছে। তাদের পেছনে নিলয় আর রহিম ভাইয়াও আছে। দুলা ভাই, আমার কি একটু ভেতরে আসতে পারি? আপুর সাথে কথা বলবো। হ্যাঁ এসো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তোমরা বসো। ভাবি, তুমি ঠিক আছো তো? আমরা তো ভয়েই মরে যাচ্ছিলাম ভার্সিটির খবর শুনে। ভাইয়া যা করেছে একদম ঠিক করেছে। ওই জিশানের এর চেয়ে বড় শাস্তি পাওয়া উচিত ছিল। আমার বোনের দিকে চোখ তুলে তাকানোর সাহস যার হবে, তার চোখ আমি উপড়ে নিব। তুই চিন্তা করিস না নদী, আমরা সবাই তোর সাথে আছি। সবার ভালোবাসা দেখে নদীর চোখে জল চলে আসে। সে বুঝতে পারে সে কত ভাগ্যবতী। এমন একটা পরিবার পেয়ে মিনা খালা সবার জন্য সর্বদার নাস্তা নিয়ে আসে। সবাই মিলে গল্প করতে থাকে। সন্ধ্যাবেলা বাড়ির পরিবেশ একদম বদলে যায়। দুই পরিবার মিলে সিদ্ধান্ত নেয় যে আয়ান আর নদীর বিয়ের কোনো আনুষ্ঠানিকতা হয়নি, তাই আগামী সপ্তাহে একটা বড় রিসেপশন পার্টি দেয়া হবে। সারা বাড়ি আনন্দে মেতে ওঠে। নদীর বাবা মা আর আয়ানের বাবা মা মিলে সব আয়োজন শুরু করে দেন। শাইলা ভাবি, নদীর শাড়ি আর গহনা কালই কিনতে যেতে হবে। আমি চাই আমার মেয়েকে যেন পরীর মতো লাগে। আপনি একদম চিন্তা করবেন না বেয়ান, আমি সব থেকে ভালো ডিজাইনার দিয়ে নদীর শাড়ি বানাবো। আর আমার একটাই তো বৌমা। আর অতিথি তালিকাটাও আজ রাতে বসে ফাইনাল করে ফেলতে হবে। কবির সাহেব, আপনার আত্মীয় স্বজন সবার নাম লিখে ফেলুন। হ্যাঁ রফিক সাহেব, চলুন আমরা ওই ঘরে বসে লিস্ট তৈরি করি। এক সপ্তাহ পর আয়ান আর নদীর রিসেপশন পার্টির দিন চলে আসে। পুরো বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে। ভার্সিটির সব টিচার আর স্টুডেন্টদের দাওয়াত দেওয়া হয়েছে। তারেক আর হাসান স্যার আগেই চলে এসেছেন। রিয়া, জয়া আর সিয়ামও সুন্দর করে সেজে এসেছে। নদীর ঘরে পার্লার থেকে লোক এসে নদীকে সাজাচ্ছে। সুমি আর সাদিয়া নদীর পাশে দাঁড়িয়ে আছে। নদীকে একটা গাঢ় লাল রঙের লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে ভারী গয়না আর সুন্দর মেকআপ। নদীকে সত্যি আজ কোনো স্বর্গের পরীর মতো লাগছে। উফ আপু, তোকে যা লাগছে না, আলদুলাবাই তো তোকে দেখে অজ্ঞান হয়ে যাবে। একদম ঠিক বলেছিস সুমি, আজ ভাইয়ার হার্টবিট নির্ঘাত বেড়ে যাবে। এমন সময় আয়ান তৈরি হয়ে নদীর ঘরে আসে। আয়ান একটা কালো রঙের শেরওয়ানি পরেছে, তাকে দারুণ হ্যান্ডসাম লাগছে। আয়ান নদীকে দেখে দরজার কাছেই থমকে দাঁড়ায়। সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। নদীর রূপ আজ আয়ানকে পাগল করে দিচ্ছে। সুমিয়া সাদিয়া মুচকে হেসে ঘর থেকে বেরিয়ে যায়। আয়ান ধীর পায়ে নদীর কাছে এসে দাঁড়ায়। নদীর চোখের দিকে তাকিয়ে থাকে। আমি জানতাম তুমি সুন্দর, কিন্তু আজ তুমি আমার সব কল্পনাকে হার মানিয়ে দিয়েছ পিচ্ছি বউ। আপনাকেও খুব সুন্দর লাগছে আয়ান, একদম রাজপুত্রের মতো। আয়ান নদীর কোমর পেঁচিয়ে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। নদীর লাল ঠোঁট দুটো আয়ানকে চুম্বকের মতো টানছে। আয়ান আর নিজেকে সামলাতে না পেরে নদীর ঠোঁটে একটা গাঢ় আর উষ্ণ চুমু বসিয়ে দেয়। নদীর লিপস্টিক ঘেটে যায়। নদী আয়ানের বুকে কিল মারে। ইস, কি করলেন আপনি?
আমার সব সাজ নষ্ট করে দিলেন। এখন নিচে যাব কিভাবে? সবাই তো হাসবে। হাসুক, আমার বউকে আমি আদর করেছি তাতে কার কি? আমি তো চাই সবাই বুঝুক তুমি শুধু আমার। নদী তাড়াতাড়ি আয়নের সামনে গিয়ে নিজের ঠোঁট ঠিক করে নেয়। তারপর আয়নের হাত ধরে নিচে নেমে আসে। তাদের দুজনকে একসাথে দেখে পুরো পার্টিতে যেন একটা চমক বয়ে যায়। সবাই হাততালি দিয়ে তাদের স্বাগত জানায়। তারেক আর হাসান স্যার এসে আয়ানকে জড়িয়ে ধরে। রিয়া, জয়া আর সিয়াম নদীর সাথে ছবি তোলে। নদীর বাবা মা আর আয়নের বাবা মা সবার সাথে ঘুরে ঘুরে কথা বলছেন। খাওয়া দাওয়া আর আনন্দে পুরো রাত কেটে যায়। পার্টি শেষে সবাই বিদায় নেওয়ার পর বাড়ি একদম শান্ত হয়ে যায়। এদিকে নদী নিজের ঘরে আসে, দেখে পুরো ঘর লাল গোলাপ আর মোমবাতি দিয়ে সাজানো হয়েছে। বিছানার মাঝখানে ফুলের পাপড়ি দিয়ে একটা বড় হার্ট শেপ তৈরি করা হয়েছে। নদীর বুক ধরফর করতে থাকে। আজ তাদের আসল ফুলসজ্জা। আয়ান দরজা বন্ধ করে ঘরে ঢোকে। তার চোখে এক অদ্ভুত নেশা, তীব্র ভালোবাসা। আয়ান আস্তে আস্তে নদীর দিকে এগিয়ে আসে। নদীর হাত ধরে তাকে বিছানায় বসে। তারপর আয়ান নদীর পায়ের কাছে হাঁটু বেড়ে বসে। তুমি আমার জীবনের সেই আলো নদী, যা আমার সব অন্ধকার দূর করে দিয়েছে। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচার কথা ভাবতে পারি না। তুমি কি সারা জীবন আমার এই অবাধ্য রাগী মনের সঙ্গী হবে? আমি তো সেই কবে থেকেই আপনার হয়ে গেছি আয়ান। আমি শুধু আপনার এই বুকে মাথা রেখে সারা জীবন পার করে দিতে চাই। আয়ান উঠে দাঁড়িয়ে নদীকে নিজের বুক জড়িয়ে ধরে। নদীর ঠোঁটে সে আবার একটা দীর্ঘ আর গভীর চুমু খায়। এই চুমুর মধ্যে ছিল তাদের সব রাগ, অভিমান আর না বলা কথার উত্তর। আয়ানের হাতের স্পর্শে নদীর সারা শরীর কাঁপতে থাকে। আয়ান নদীর লেহেঙ্গার দড়ি আস্তে আস্তে খুলে দেয়। নদীর উন্মুক্ত ঘাড় আর পিঠে আয়ানের গরম নিঃশ্বাস আছড়ে পড়ে। নদীর মুখ থেকে এক তৃপ্তির গোঙানি বেরিয়ে আসে। আয়ান নদীকে পাজকলা করে বিছানায় শুয়ে দেয়। মোমবাতির আলোয় নদীর ফর্সা শরীর যেন চকচক করছে। আয়ান নিজের শেরওয়ানি খুলে ফেলে নদীর গায়ের উপর উঠে আসে। আজ আমি তোমাকে এমন ভাবে ভালোবাসবো নদী, যে তুমি আমার নাম ছাড়া আর সবকিছু ভুলে যাবে। আমি সবকিছু ভুলে যেতে রাজি আছি আয়ান, শুধু আপনি আমাকে আপনার মাঝে লুকিয়ে রাখুন। আয়ান নদীর সারা শরীরে পাগলের মতো চুমু খেতে শুরু করে। তার হাতের হালকা কামড়ে নদীর নরম ত্বক লাল হয়ে যায়। নদীর স্তনে আয়নের হাতের ছোঁয়া আর মুখের আদরে নদীর সারা শরীর ধনুকের মতো বেঁকে যায়। সে আয়নের চুল শক্ত করে খামচে ধরে। আয়নের নাম ধরে অস্পষ্ট শুনে ডাকতে থাকে। আয়নের শরীরের প্রতিটা পেশি উত্তেজনা শক্ত হয়ে উঠেছে। তাদের দুই শরীরের তীব্র মিলনের রাতের নিস্তব্ধতা ভেঙে যায়। আয়নের চরম পুরুষত্ব আর নদীর সম্পূর্ণ সমর্পণে ঘরে এক স্বর্গীয় পরিবেশ তৈরি হয়। দীর্ঘক্ষণ পর তাদের এই ভালোবাসা খেলা শেষ হয়। দুজনে ক্লান্ত হয়ে একে অপরের বুকে মাথা রেখে হাঁপাতে থাকে। আয়ান নদীকে নিজের সাথে লেপ্টে ধরে এক চাদর দিয়ে তাদের ঢেকে দেয়। তুমি শুধু আমার পিচ্চি বউ, শুধু আমার। আমি তোমাকে কারোর সাথে ভাগ করতে পারবো না। আমিও শুধু আপনার আয়ান, আমি আপনাকে খুব ভালোবাসি। সকালের মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে ঘরের ভেতরে এসে পড়ে। নদীর ঘুম ভাঙে। সে চোখ খুলে দেখে আয়ান এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। নদীর শরীর এখনো নগ্ন। সে লজ্জায় চাদর দিয়ে নিজেকে ভালো করে ঢেকে নেয়। আয়ান মুচকি হেসে নদীর কপালে একটা চুমু দেয়। সকাল সকাল বউয়ের এই লজ্জা রাঙা মুখ দেখতে আমার খুব ভালো লাগে। আপনি খুব অসভ্য হয়ে গেছেন। সরুন, আমাকে নিচে যেতে হবে। সবাই কি ভাববে? কেউ কিছু ভাববে না। আজ তুমি আমার বুকের উপর থেকে কোথাও যাবে না। আয়ান নদীকে আবার নিজের বুকের উপর টেনে নেয়। নদীর ঠোঁটে আবার একটা উষ্ণ চুমু দেয়। জানালা দিয়ে আসা ভোরের আলো তাদের নতুন জীবনের সাক্ষী হয়ে থাকে। তাদের এই ভালোবাসার রাগ আর খুনসুটির গল্প এভাবেই চলতে থাকবে সারা জীবন। নদী জেদ আর আয়নের অধিকার বোধ তাদের সম্পর্ককে আরো সুন্দর করে তুলবে। পরিবারের সবার ভালোবাসা আর আশীর্বাদে প্রফেসর বাবু আর তার পিচ্চু বউয়ের সুন্দর গল্প এখানেই একটা মিষ্টি পরিণতি পায়। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।